আমার বাবা মা দুজনেই বাংলাদেশের ঢাকার বাউল বাইরে যাদবপুর দাঙ্গা হাঙ্গামা, রক্ত ঝরছে চারিদিকে, সবাই দেশ ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছে। ওই সময় একটা জিনিস ছিল যে এই যে এখন জারোয়া আমরা দেখছি, জারোয়া সম্পর্কে শুনছি, বাবা দেখলেন কি যে শুধু চাষবাস করলেই তো হবে না, এখানে একটা লেখাপড়ার ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মধ্য আন্দামানে কদমতলা গ্রামের একজন ভদ্রমহিলা, যিনি একজন পেশায় শিক্ষিকা। ওনার প্রতিভা এবং বাংলাদেশের ঢাকা থেকে ওনার বাবা মা কিভাবে আন্দামানে এলেন সেই বিষয়ে আমরা আজকে জানব। ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আপনার ছোট থেকে বড় হওয়া এবং লেখাপড়া, তারপর বাংলা ভাষাকে নিয়ে আপনার মধ্যে এত বড় একটা প্রতিভা, এই সব কিছু আপনার মধ্যে কোথা থেকে এলো? এবং আপনার যে পূর্বপুরুষ, এনাদের ভিটাবাড়ি পূর্ববঙ্গে কোথায় ছিল? নমস্কার, আমার নাম শ্রীমতী কল্যাণী হালদার। আমি পেশায় শিক্ষিকা, বরিষ্ঠ শিক্ষিকা রাজনৈতিক বিজ্ঞানে। কিন্তু আমার বাংলার প্রতি খুব টান। আমি বাংলাকে মনে প্রাণে ভালোবাসি। আমার ছোটবেলা, মানে আমার জন্ম মধ্য আন্দামানের কদমতলা গ্রামে। আমার বাবার নাম স্বর্গীয় শ্রী বীরেন্দ্রনাথ সরকার, মা শ্রীমতী উষা রানী, বর্তমানে 94 বছর বয়স। আমি ওখান থেকেই পড়াশোনা শুরু করি এবং পড়াশোনার দিকে আমার খুবই আগ্রহ ছিল, আমি নিজেই গর্ব করে বলি। আর বিশেষভাবে সমস্ত সাবজেক্টের মধ্যে আমি বাংলাকে বেশি ভালোবাসতাম। কেন কি, আমাদের বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ ছিল। আমি সবসময় দেখতাম বাবা আনন্দবাজার পত্রিকা পড়েন এবং দেশ বিদেশের খবর রাখেন, বিশেষ করে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের। এইভাবে পড়াশুনো করে আমি ক্লাস 12 ফার্স্ট ক্লাসে পাশ করি। তারপর গ্রাজুয়েশনের জন্য আমি চলে আসি জওহরলাল নেহেরু মহাবিদ্যালয়ে, পোর্ট ব্লেয়ার, এখন শ্রী বিজয়পুরমে। এখান থেকে আমি গ্রাজুয়েশন করি ফার্স্ট ক্লাসে এবং সঙ্গে সঙ্গে আমি মাস্টার ডিগ্রিতে চান্স পেয়ে যাই। মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে টেগোর কলেজে পেয়ে যাই বিএড, ব্যাচেলার অফ এডুকেশন। তো সেখান থেকে আমি বিএডটা কমপ্লিট করি এবং কিছুদিনের জন্য এই জওহরলাল নেহেরু মহাবিদ্যালয়ে আমি অ্যাজ এ গেস্ট লেকচার কাজ করেছি 3 মাসের মতো। তারপরে আমার পোস্টিং হয়ে গেছে দ্বীপে আর নীল আইল্যান্ডে অ্যাজ এ জিটিটি। জিটিটির পরে আমি পিজিটি হয়েছি। তো আমাদের যে পড়াশোনাটা, এটার পেছনে আমার বাবার ভীষণভাবে দান। আর কেন কি, পড়াশোনার দিকে সবসময় ঝোঁক কিভাবে আনতে হবে আর কিভাবে একাগ্রতা করতে হবে, সেটার প্রতি আমার বাবার প্রচুর অবদান ছিল। আর মাও চাইতেন যে আমরা যেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই। এবার আমি একটু পেছনের দিকে যাই, যে আমাদের কদমতলা গ্রামটা সম্পর্কে আমি একটু জানাতে চাই এবং কিভাবে সেটেলমেন্ট হয়েছে আমার বাবা সঙ্গে আরো অনেকে বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে এসে। আসলে আমার বাবা মা দুজনেই বাংলাদেশের ঢাকার বাউল বাইরে যাদবপুরে এবং বাংলাদেশ থেকে বাবা মেট্রিক পাস করেন। আর সেই সময়ের মেট্রিক পাসের জ্ঞান এখনকার তুলনায় অনেক অনেক বেশি। মেট্রিক পাস করার পরে বাবা চলে যান আসামে মিলিটারিতে। মিলিটারি বন্ড শেষ হওয়ার পরে বাবা যখন আসেন ফেরত বাংলাদেশে, তখন ওখানে মুসলমানের অত্যাচার শুরু এবং রায়ট যেটাকে বলা হয়, দাঙ্গা হাঙ্গামা, রক্ত ঝরছে চারিদিকে, সবাই দেশ ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছে। এমতো অবস্থায় বাবা বাবার মা বাবা দুজনেই, মানে আমার দাদু আর ঠাকুমা মারা গেলেন। তখন বাবারা দুই ভাই ডিসাইড করলেন যে আমরাও বাংলাদেশ ছেড়ে এই ইন্ডিয়ায় চলে যাব। তো দুই ভাই এসেছিলেন, কিন্তু একজন কলকাতার আলিপুরে থেকে গেছেন আর বাবা এসেছিলেন আন্দামানে। তো ওখান থেকে এসে কাশীপুর ক্যাম্পে এনারা ছিলেন 6 মাস 15 দিন। থাকার পর জানা গেছে যে ওখানে জানতে পারলেন যে অলরেডি ওখান থেকে 100 করে পরিবার নিয়ে এস মহারাজা দুবার ট্রিপ দিয়েছে আন্দামানে। তো বাবাদের ট্রিপটা হলো তৃতীয়, থার্ড টাইম। তো
তো এসএস মহারাজায় এসে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে আবার লঞ্চে করে উত্তরা জেটিতে 100টি ফ্যামিলিকে নামানো হয়। তো উত্তরায় গিয়ে এনারা দেখলেন চারিদিকে তো জঙ্গল জঙ্গল জঙ্গল, তো সেখানে কিভাবে সেটেলমেন্ট হবে একটু চিন্তা ছিল। কিন্তু গিয়ে সবাই দেখলেন যে ওখানে অলরেডি এর আগে কিছু ফ্যামিলি রয়েছে ওখানে, এবং তারা বাড়িঘর করেছে কোনো রকম আর কি, এবং জমি জায়গাও পরিষ্কার করেছে। তো আমার মা এখনো গল্প করে সেই দিনের কথা, যে 7 দিন জাহাজে করে এসে তারপর প্রায় একদিন লঞ্চে থেকে ওখানে নেমে একটা বাড়িতে, যাদের বা টাইটেলটা হলো বাওয়ালি, আমার এই দাদুর নাম মনে নেই, ওনাদের বাড়িতে খেয়েছিলেন মুগ ডাল এবং কুমড়ো ভাজা দিয়ে। তারপর সবাইকে নিজের নিজের জায়গা দেখানো হয়, আর জায়গা কি 15 বিঘা করে দেওয়া হয় প্রথমে। তো সেখানে ঘন জঙ্গল, বড় বড় গাছ। এখন যেখানে ধানি জমি সেখানে কিন্তু বিশাল বিশাল গাছ ছিল। তো সবাই যার যার মতো পরিষ্কার করে নিজেদের বাড়ি বানাতে শুরু করলো। আর সরকারও দিয়েছিলেন, টিন দিয়েছিলেন, চাষের গরু মোষ দিয়েছিলেন। তো এবং চাল টাল যাবতীয় সবকিছু দিয়েছিলেন, ডেকচি টেকচি সবকিছু যাতে রান্না করা যায়। কিন্তু আমার বাবার সমস্যাটা ছিল, বাবা চাষবাস জানতেন না। কেন, পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে উনি আসামে চলে গেছিলেন। তো আর মাও ঘরের কাজ বেশি জানতেন না। তো কিন্তু তখন এমনই অবস্থা ছিল যে সবাই একেবারে যেন এক ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে একতা ছিল খুব। তো আশেপাশে যারা ছিলেন আমাদের স্বর্গীয় শ্রী গুরুপদ কাকু, তারপর ঢালি কাকু, তারপরে আছে ওখানে বালা কাকু, মানে সবাই, এনারা সবাই মিলে বাবাকে সাহায্য করেছেন, এবং চাষবাস হয়েছে যে যেরকম পেরেছেন হয়েছে, এবং সবাই একসঙ্গে মিলে করে। কিন্তু ওই সময় একটা জিনিস ছিল, যে এই যে এখন জারোয়া আমরা দেখছি, জারোয়ার সম্পর্কে শুনছি, লোকালয়ে এসে গেছে, এরা কিন্তু ভয় পেত তখন সব মানুষকে, মানুষকে ভয় পেত। এরা যখন এই গাছ কেটে চাষবাস শুরু করেছে, ওরা জঙ্গল থেকে উঁকি মেরে দেখতো। মানুষেরা যখনই একটু আওয়াজ করতো, এরা পালিয়ে যেত ভয়ে। তো এইভাবে অনেক দিন চলেছে। রাত্রে এরা বেরোতো না, রাত্রে জারোয়া আসতো না, কিন্তু ওই দিনের বেলা দেখতো। আবার ও হরিণ চলে আসতো লোকালয়ের মধ্যে। তো যে যারা ছোট ছিল ওরা খুব খুশি হতো, এই ধানের ক্ষেতে হরিণ চলে এসছে, কেন বাংলাদেশে তো এটা এরা দেখেনি। তো এইভাবে চলতে চলতে কি হলো, বেশ কিছু বছর চলে গেল এইভাবে, কিছুটা সময় গেল। তখন বাবা দেখলেন কি, যে শুধু চাষবাস করলেই তো হবে না, এখানে একটা লেখাপড়ার ব্যবস্থাও করতে হবে। আমার বড়দির বয়স তখন 8 বছর বয়স, এরকমই বয়সের অনেকে ছিলেন। তো বাবা কি করলেন, বারান্দায় পড়াতে বসাতেন সবাইকে। না, এনাদের জন্ম বাংলাদেশে, বড়দির তারপরে মেজো দিদির, এনাদের জন্ম বাংলাদেশে। সেরকমই ওখানে সুরেশ গোলদার, বিভূতিভূষণ মজুমদার, দুলাল মজুমদার, তারপর কমল ঢালি, এসব বাংলাদেশ থেকেই আসা। এনাদের লাইন দিয়ে বারান্দায় বসাতেন বাবা, এবং লেখাপড়া শেখাতেন। সবাই উৎসাহ দিত যে হ্যাঁ সরকার দা, আপনি পড়ান, আমাদের ছেলে মেয়েদের তো শিক্ষাও তো দিতে হবে। তো এইভাবে করতে করতে কি হলো, ওখানে আরেকজনের নাম আমাকে নিতেই হবে, তার অনেক বড় দান এখানে। তিনি হলেন স্বর্গীয় প্রফুল্ল ঘরামি। ওনার কি হলো, উনিও কিন্তু হায়ার সেকেন্ডারি পাস তখনকার সময়ে। তো উনিও যোগদান করলেন, বলে উৎসাহ দিলেন, বললেন এটা তো খুবই ভালো। তো এমতো অবস্থায় এই পোর্ট ব্লেয়ার থেকে অফিসাররা গেলেন দেখতে সেটেলমেন্টটা কেমন হয়েছে। তখনই এনারা একটা জানালেন যে আমাদের একটা স্কুল চাই, একটা ছোটখাটো স্কুল করতে হবে, আমাদের ছেলে মেয়েদের পড়াতে হবে। তো বলে টিচার কে থাকবে, তা বলে আপনাদের মধ্যে যারা আছে তারা থাকবে, আর আমরা পশ্চিমবঙ্গ থেকে আনার চেষ্টা করছি। পোর্ট ব্লেয়ারে আনা হয়েছে কাউকে কাউকে। তো সেই সময় বলা হলো কি, তাহলে জায়গাটা কোনটা হবে। তো এই যে ঘরামি মামা প্রফুল্ল ঘরামি, উনি জায়গা দিলেন প্রায় 2-3 বিঘা, ওনার জায়গা দিয়ে দিলেন যে এই জায়গাটায় তোমরা স্কুল করো, একটা বিদ্যালয় স্থাপন করো। সেই সঙ্গে নিজের জায়গা দিয়ে দিলেন। আর তার জন্য আমি বলেছি যে বিরাট দান, এরকম দান কেউ করবে না। তো 3 বিঘার মতো জায়গা দিলেন, একটা মাঠও দিলেন, যেখানে মাঠও হবে, শুধু তো লেখাপড়া না, খেলাধুলো হবে। কেন, এরা ভবিষ্যৎ চিন্তা করেছিলেন যে আর তো ফেরত যাওয়া হবে না বাংলাদেশে, তো এখানেই আমাদের সবকিছু করতে হবে। তো ওখানে বাবা করলেন কি, আরো 1-2 জনকে সঙ্গে নিয়ে
এই বাঁশের বেড়া দিয়ে, আর নিচে মাটি, আর উপরে পাতার ছাউনি যেটা বলে, তাই দিয়ে স্কুল শুরু করলেন। এবং বাবার খুব শখ ছিল ফুলের বাগিচা, ফলের বাগিচা করা, বাগিচাও করেছেন। এখনো অবধি সেই আম গাছ, জাম গাছ সেগুলো কিন্তু আছে, এমনকি কৃষ্ণচূড়া ফুল গাছগুলোও রয়েছে সেখানে। মাঠ হলো সেখানে। এইভাবে স্কুল শুরু হয়েছিল কদমতলায়। আর যাদের পড়িয়েছিলেন বাবা প্রথমে, এই যে সুরেশ গোলদার, কমল ঢালি, তারপর বিভূতি মজুমদার, দুলাল মজুমদার, এরা কিন্তু সবাই টিচার হয়েছেন। অনেকে রিটায়ার্ড হয়ে গেছেন, কেউ এখানে মারাও গেছে দুর্ভাগ্যবশত। তো এইভাবে কদমতলা শিক্ষা শুরু হয়েছিল। আস্তে আস্তে ওই স্কুলটা এখন হয়েছে মিডিল স্কুল, কেন কি ওখান থেকে শিফট হয়ে গেছে শান্তনুতে, ক্লাস 6 থেকে ওখানে এখন সিনিয়র সেকেন্ডারি স্কুল। এইভাবে উত্তরাতেও স্কুল হয়েছে। তো বর্তমানে শিক্ষার দিকে দেখতে গেলে দেখা যায় আমাদের কদমতলা গ্রামের শিক্ষার হার বেশি। আর বেশি ছিল আগেও, আগেও ছিল, এখনো আছে। আর সেখানে কি হয়েছে যে প্রতি ঘরে ঘরেই টিচার পাবেন, প্রতি ঘরে ঘরে শিক্ষক রয়েছে, মেডিকেল স্টাফ রয়েছে, এখন তো ইঞ্জিনিয়ার, ডক্টরও রয়েছে প্রত্যেক ঘরে ঘরে। তো ওখানে কোনো আর্থিক অভাব কারো নেই। আর একটু ছিল যেটা এখন নেই, সেটা ছিল জারোয়ার উৎপাত। ওই যখন জারোয়ারা বুঝতে পেরেছিল যে আমাদের জায়গা জমি এরা নিয়ে নিচ্ছে এবং আমাদের বাসা থেকে এরা হরিণ নিয়ে যাচ্ছে, শুয়োর নিয়ে যাচ্ছে, তখন ওরা হিংস্র হয়ে উঠেছিল। আর তখনই মানুষ মারতে, পরের থেকে একটা ধীরে ধীরে একটা হিংস্র হয়ে গিয়েছিল, এবং তখন থেকে ওরা মানুষ মারতে কিন্তু শুরু করে। প্রচুর ঘটনা ঘটেছে, কিন্তু এখন এখন ওরা মানুষ মারে না, এখন তো একেবারে মানুষের সঙ্গেই থাকে। না, ওরা মানুষ খেত না, ওরা তীর দিয়ে মারতো, মেরে নিয়ে যেত না, ওখানে ফেলে দিয়ে যেত। আর সেটাতে মানুষেরও দোষ ছিল, শিকার করতে যেত ওদের এলাকায়, তো ওরা কেন ছাড়বে, সেই জন্যেই। তো এরকম ঘটনা অনেক ঘটেছে। আর এখন তো জারোয়াদের জন্য জায়গা দেওয়া হয়েছে, ওখানে যে মেডিকেলটা রয়েছে, মেডিকেলের একটা পোর্শন দিয়ে দেওয়া হয়েছে, ওখানে ওরা থাকে, খায়। আর কদমতলার আরেকটা ঐতিহ্য আমি বলবো, যেটা হলো আমাদের সেই পুজো, চৈত্র সংক্রান্তি। এই যে পুজোটা, এই যে মন্দিরটা শুরু হয়েছে, এই মন্দিরটা কিন্তু ওই মাটির একটা লিঙ্গ বানিয়ে আমার মা, আমার পাশের মাসি, এবং সব থেকে যিনি মানে আরম্ভ করেছিলেন তিনি হলেন স্বর্গীয় যোগেন্দ্রনাথ দাস। অ্যাকচুয়ালি উনি অসুস্থ ছিলেন, একদিন স্বপ্নে দেখেছিলেন, তো স্বপ্নে দেখে তারপরে ওখানে শুরু করে এখন ওখানে বিশাল মন্দির। আমরা যারাই চাকরি করছি, বাইরে থাকি, ঠিক ওই পুজোর দিনে পৌঁছে যাই ওখানে। আর সমস্ত আন্দামান নিকোবর থেকেই আসে সবাই, বাইরে থেকেও আসে। গাজন উৎসব হয় ওখানে, এবং মেলা হয়, চৈত্র মেলা হয়, বাবার পুজো হয়, এই একটা ঐতিহ্য রয়েছে। তবে তখনকার সময় যেটা ছিল, আমি যেটা বলেছি, চাষবাস করে সবাই খেত, করতো, তখন কিন্তু যে একতাটা ছিল, আস্তে আস্তে সেই একতাটা পরের প্রজন্মে এসে, তারা তো এখন নেই, কেউই নেই, যারা শুরু করেছিলেন, এখন আর সেটা নেই। আর একটা কি, ও তখন বাস ছিল না, রাস্তা ছিল না, ওই ধান চাষ করে ঢেকিতে ধান পিষিয়ে সেই চাল পরিষ্কার করে সবাই লাইন দিয়ে, মানে ঘাড়ে বস্তা নিয়ে যেত পল্লবজি বলে নাম, যেটা এখন 15 নম্বর, যেটাকে 15 নম্বর বলা হয়। আর চেকপোস্ট, বাসের চেকপোস্ট, সেখানে যেত, সেখানে বিক্রি করতো। তখনও কিন্তু জারোয়াদের দেখা যেত পাশ থেকে, মানে গাছের আড়াল থেকে জারোয়া দেখছে যে এতগুলো মানুষ কোথায় যায়। পরে যখনই একটা তীর টিন মারলো, তারপর থেকে ওই যাওয়াটা বন্ধ হয়ে গেছিল। ম্যাডাম, এই যে এত কষ্ট করে পড়াশোনা করা তখনকার দিন থেকে, তো এর মধ্যে থেকেও আপনার মধ্যে এমন এমন প্রতিভা আছে যেগুলো সবার মধ্যে দেখা যায় না। তো এইসব প্রতিভাগুলো আপনার মধ্যে কোথা থেকে মানে এলো, এই ব্যাপারে আমাদের একটু বলুন। যেরকম যেরকম আছে কবিতা লেখা, ভালো কবিতা আবৃত্তি করা, তারপরে কোনো গল্প লেখা। এই লেখালেখি তো সবার কাছে সম্ভব না, মানে এর মধ্যে একটা চিন্তাধারা, ভাবনা। হ্যাঁ, একটা ভাবনা দরকার, লিখতে সবাই পারে না, লিখতে চাইলেও হয় না, ওই ভাবনাটা আসতে হয়। আসলে ওই যে আমি বলেছি, ছোটবেলা থেকে আমি দেখেছি বাবাকে পড়াশোনা করতে, লিখতে। বাবা ওই ভাইকে যেহেতু ছেড়ে এসছে ওখানে, তো গান লিখতেন, তো ওইভাবে একটা আমার মধ্যে একটা লেখার ভাব এসেছিল। আর কবিতা বলাটা বলতে আমার মধ্যে কবিতা বলা টিউনটা এসেছিল, আমি কিন্তু কাউকে অনুসরণ করিনি, আমি নিজে নিজে টিউনটা এনেছি। এবং কবিতা লেখা আমি শুরু করেছি ক্লাস 9-এ, কেন বাবা একদিন বললেন তুই কবিতা লেখ, নিজের কবিতা নিজে লেখ। আর বাবা খুব গল্প শোনাতেন, এই যেরকম পোবলার সেলুলার জেলে কয়েদিরা ছিল,
আর তারপর সেই কয়েদিদের সঙ্গে কি হলো, কারা কারা ছিল, এই সমস্ত যে গল্পটা শোনাচ্ছে, সেই গল্প শুনে শুনে আমি তখনও কিন্তু আমি সেলুলার জেল দেখিনি। তো আমি লিখেছিলাম আন্দামানের পরে একটি কবিতা, আহ রূপসাগরে ভাস্য তুমি রূপসী আন্দামান, তোমা হতে পেলাম আমি অযাচিত সম্মান, বেঁচে থাকার রসদ দিলে দিলে বাসস্থান, তোমার প্রতি নেই আমার কোনো অভিমান, সেলুলার জেল মনে করায় শত শহীদদের আত্মবলিদান, রক্ত ঝরিয়ে করেছে যারা স্বাধীনতা দান, এই মাটিতে আছে প্রাণের টান, দ্বীপের ছোঁয়ায় ভরাবেই রূপসী আন্দামান। কবিতাটা আমি লিখেছিলাম, কিন্তু এখন এর ভাষা অন্যরকম হয়েছে। তখন তো অতটা ভাষা জানতাম না আর কি। তো একদম প্রথম, একদম স্বরচিত প্রথম কবিতা। বাংলা সংস্কৃত পরিষদ যে পত্রিকাটি, ওটার আমি এডিটর। তো আর বাংলা সংস্কৃতি পরিষদের সেক্রেটারি আমি। আমরা প্রথম সংখ্যাটা বের করেছি এই আর কি, দ্বিতীয় সংখ্যা পুজো সংখ্যা বের করব এখন। সেটাই। তো ওখান থেকে একটা কবিতা বলতে গেলে, আমি একটা কবিতা বলছি যেটা আমি লিখেছিলাম আমার একদম আবেগ দিয়ে আমার বাবার মৃত্যু হওয়ার পর। মানে তখন একটা কেমন যেন লেগেছিল আমার, যে অসহায় অসহায় না সেরকম। তো তো সেটাই একদিন সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়ে আমি আহ কিছু তারা দেখে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটা বলি। ঠিক আছে? আর তো এমনি অনেক কবিতাই আছে, এটা বলছি। তো শত শত তারার মাঝে খুঁজি একটি মুখ, যার কথা ভেবে মনে হয় দুঃখ। যেদিন তুমি চলে গেলে আমায় ছেড়ে বহু দূরে, চিরতরে খুঁজেছি কত আকাশ পানে চেয়ে, কেঁদেছি একলা বসে তোমার দেখা না পেয়ে। মা বলে তুমি আছো শত তারার মাঝে, সঙ্গে আছো সকাল দুপুর সাজে, এ তারা ও তারা সে তারা, বাবা তুমি ওখান হতেই দাও না ঢেলে তোমার স্নেহ ধারা। বাবা তোমায় মনে পড়ে কবিতা লিখি যখন, তুমিই তো শিখিয়েছিলে কবিতা লেখে কেমন, তোমার আশিসে আজ হতে পেরেছি আমি কবি, তাই ভাবি তুমি যদি থাকো চিরদিন হয়ে ছবি। বাবা তুমি থাকো রাজা হয়ে সকল তারার মাঝে, আমায় শুধু আশিস বর্ষ আমার সকল কাজে। ম্যাডাম, বলছি কি, যখন আমরা পূর্ববঙ্গে থেকে এসেছি, তো আপনার জন্য তো আন্দামানে আন্দামানে, হ্যাঁ। আন্দামানে কিছু ঘটনা যেগুলো আজও আমাদের মানে স্মরণীয় হয়ে আছে, সেই ধরনের কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে। আসলে ঘটনা তো অনেকই শুনেছি, যে বাবা বলতেন, মা বলতেন। তো তখন তো মায়ের বয়সও কম, অনেক কিছু দেখেনও নি। সেরকম ভাবে শুনতে শুনতে আমি একজনের কথা বলবো, যিনি আমার জেঠি শাশুড়ি। হ্যাঁ, ওনারা এসেছিলেন বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের কাউখালী গ্রাম থেকে। তো ওখানে মুসলমানের অত্যাচার অনেক বেশি ছিল। তো ওখান থেকে ওনারা চলে যখন আসেন, তখন জেঠিমার বয়স মাত্র 11। হ্যাঁ, এরা সম্পর্কে আমি কিছু বলবো, যে এই জেঠিমা, ওনার নাম হলো সুশীলা। জেঠিমার বয়স যখন 9 বছর বিয়ে হয়। তো আজকালকার মেয়েদের সঙ্গে কম্পেয়ার করলে, তুলনা করলে, 9 বছরের একটা মেয়ে, সে তো খেলাধুলাই ভালো করে শেখেনি, আর সে কি করে একটা বিবাহিত লাইফে গেল এবং সংসার শুরু করলো, সেটা সত্যি একটা কাহিনী হয়েছে, ভাবার বিষয়। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 11 বছর বয়সে বিধবা হয়ে গেছে। তারপরে সেই বিধবা হওয়ার পরে ওনাকে বাপের বাড়িতে আর নেওয়া হয়নি। কেন কি আগের কালের সেই চিন্তাধারা, ওনার বাবা বলেছেন না, তোমার যখন বিয়ে হয়ে গেছে ওইটাই তোমার বাড়ি, ওরা যেখানে যাবে তুমি সেখানে যাও, ওরা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে ওদের সঙ্গেই তুমি যাও। ওনাকে প্রথমে আনতে চাননি আমার শ্বশুর এবং ঠাকুমায়েরা, কিন্তু আনতে বাধ্য হয়েছে পরে। কোথায় ফেলে আসবে, তো উনি এসছিলেন। আর সব থেকে একটা ঘটনা কি, উনি কিন্তু 11 বছর বয়সে খুব বুদ্ধিমতী ছিলেন।
উনি যখন এসে আন্দামানে পৌঁছলেন এবং এনাদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে কৌশলানগরে, এনারা অনেক পরে এসেছেন। কৌশলানগরে একটা একদম অজপাড়া গাঁও, এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট সেখানে হয়নি। সেখানে আসার পর তিনি এতগুলো সোনার সেই নেকলেস, ওনার বাপের বাড়ি খুব ধনী ছিল বাংলাদেশে, বিয়েতে খুব সোনা দিয়েছিল। তো সেই সোনা নেকলেস, চুড়ি, কান পাশা যা ছিল, তিনি কিন্তু ওই বর্ডার পার হওয়ার সময় কিভাবে যে লুকিয়ে নিয়ে এসেছেন সেটা কেউ বুঝতে পারেননি। তো যখন দরকার হয়েছিল তখন সেগুলো বের করে দিয়ে বলেছেন যে এগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়েছি। তখন সবাই একদম অবাক হয়ে গেলেন যে অদ্ভুত ব্যাপার তো, কি করে আনলে, আমরা তো টেরই পেলাম না, এই জাহাজে 7-8 দিন ছিলাম। তারপর কাশীপুর হ্যাঁ ক্যাম্পে, ওখান থেকে খিদিরপুর ডকে এসে এত লড়াই করে জাহাজে আসা, তারপরে এখানে কেউ আমরা টেরই পেলাম, তুমি আনলে কি করে? বলছে আমি গাঠিতে জুড়ে নিয়ে এসেছি। সেমিজ পড়তো, সেমিজের মধ্যে করে। তো এই একটা ওনার ঘটনা। আর একটা কি, উনি একটা চালতে গাছের বীজ হয় না, চালতে ওনার খুব প্রিয় ছিল, গাছটাও খুব প্রিয় ছিল। ওনার বাপের বাড়িতে পুকুর পাড়ে একটা চালতে গাছ ছিল, সেখান থেকে একটা বীজ উনি নিয়ে এসেছিলেন। কিন্তু বীজ যেখানে আমি যাব, যেখানে পুনর্বসতি হবে, সেখানে আমি এটা লাগাবো, উনি লাগিয়েছিলেন। এবং লাগানোর পর সেখানে সেই গাছটা হয়েছে, এবং পুকুর পাড়েই, সেখানে পরে পুকুর কাটা হয়েছে, এবং পুকুরে অনেক মাছ, মানে এই একটা কম্বিনেশন হচ্ছে, পুকুরে মাছ আর চালতে গাছ। জেঠিমা, তার মুখে শোনা সমস্ত গল্প নিয়েই আমি এই লেখাটি লিখিয়েছি। এটা যদিও কবিতা হয়নি, কিন্তু কবিতার মতো করে লেখার আমি চেষ্টা করেছি। আমি সেই মেয়ে, জন্ম আমার বাংলাদেশের বরিশাল জেলার একটি শস্য শ্যামল গ্রামে। ছোট্ট আমি, গোলগাল, দুধে ভাতে মানুষ। পাঠশালার দর্শন হয়নি কখনো, শুনেছি সেখানে নাকি লেখাপড়া শেখায়। কিন্তু হায়, আমি তো মেয়ে, আমার তো সেখানে যেতে নাই। মাটির পুতুল, নারকোলের আঁচিতে রান্না, মায়ের আঁচল তলে ছোট্ট মনের বাসনা। টিকলো না সে সুখ। মাত্র 9 বছর বয়সে কনকাঞ্জলিতে বিদায় হলো আমার। আঁচলে মুখ ঢেকে মা আমার ফিরিয়ে নিল তার অশ্রুভেজা চোখ দুটি। আমি সেই মেয়ে যে আমি 8 পৌরে শাড়ি পরে, এক হাত ঘোমটা টেনে গুরুজনদের সম্মান রক্ষায় সদাই ব্যস্ত হতাম। আমার খেলার সাথী কেউ ছিল না। দুঃখ হতো সেই খেলনা বাটির কথা ভেবে। কেমন আছে সেসব? মা কি রেখেছে যত্ন করে? একবারটিও কি যেতে নেই বাপের বাড়ি, ভাই বোন সবার সঙ্গে দেখা করতে? হঠাৎ চারদিক ঘন মেঘের ছায়া, শোক নেমে এলো পরিবারে। কেউ একজন এসে আমাকে পড়ালো একখানা সাদা থান। হায় রে বিধাতা, 9 বছরে বিবাহ, 11তে বিধবা। যখন আমার স্বামী দেবতাকে ঘিরে কান্নাকাটির শোরগোল, আমার কানের কাছে বলল কেউ, এই মেয়ে ভীষণ অপয়া, একে বাপের বাড়ি ফেরত পাঠাও। দুঃখ নয়, আনন্দ হয়েছিল মনে মনে সেদিন। বাপের মানে তো সে তো মায়ের কাছে যাওয়া, মায়ের আদর পাওয়া। আমি সেই মেয়ে, বুঝিনি সেদিন বৈধব্য কাকে বলে। সকলে যখন শোকাতুর, তখন আমি আমার পুটুলি গোছগাছে ব্যস্ত। কিন্তু যাওয়া হয়নি শেষে, বাপের নির্দেশে। কি নাকি মন্ত্রপাঠ হয়েছিল বিয়ের পিঁড়িতে বসে। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। তাই থাকতে হলো শ্বেতবস্ত্র পরিধানে শ্বশুর বাড়ির এক কোণে। আবার বিপদের সম্মুখীন, সোনার বাংলা রক্তে ভাসে। মারপিট, দাঙ্গা হাঙ্গামা, সবাই বলছে চলো সবে দেশ ছাড়ি, নতুন দেশের পথে। সেদিন কিন্তু অপয়া বলে করেনি অবহেলা আমায়। আমিও এলাম 7 সমুদ্র পাড়ি দিয়ে এই নোনা জল মিঠে মাটির দেশে। সঙ্গে করে নিয়ে এলাম আমার প্রিয় সেই চালতে গাছের স্মৃতি, একটি মাত্র বীজ। খুব যত্ন করে পুঁতেছিলাম পুনর্বাসনে পাওয়া ভিটের এক কোণে। কত ফুল ফল হলো তাতে। তারপর কত কাল কেটে গেল, পরিবার ফুলে ফলে ভরে উঠল। পাড়া শুদ্ধ লোকের অতি প্রিয় ছিলাম আমি হলেম গ্রামের সকলের জেঠিমা। সেই ডাকে কত মধু ঝরত।
ভরে যেত মন, ভাবতুম সবাই কত আপন। এখন আর মন খারাপ হয় না, ভাবি না মায়ের কথা। জন্মভূমি বাংলাদেশ, সে যেন ধোঁয়াশা মাত্র। বার্ধক্য নেমে এলো, ফেলে আসা দিনগুলি হারিয়ে গেল। পরিবারের কর্ত্রী আমার শাশুড়ি মা শায়িত হলেন চালতে তলায় চিরতরে। আবার একজনের শয্যা হলো চালতে তলায়। একই ঘনঘোর, আবারও চিরশয্যা হলো বড় কর্তার। ভেবে ভয় হলো সকলের, এরপর কার পালা? সকলে বলল, কেটে ফেলো, ও নয় কারো ভালো। স্বপ্ন দেখলাম সে রাতে, গাছটি আমায় হাতছানি দিয়ে ডাকে। শুনতে পেলাম ফিসফিসানি, সুশীলা, তোরও শয্যা হবে এই চালতে তলে। শিউরে উঠলাম সে রাতে, এবার আমার যাওয়ার বেলা। ধীরে ধীরে আমার হাত পা অচল হতে লাগলো। বিছানা নিলাম শেষে, বাকশক্তি হারালাম। ইশারায় বললাম বড় বউকে ডেকে, আমারও শয্যা পেত ওই চালতে তলায়। সে জানালো, তাছাড়া আর জায়গা কোথায়। স্বস্তির নিঃশ্বাস নিলাম। সবই তো মুছে গেছে ধীরে ধীরে, শুধু হয়ে চালতা গাছ বিনে। ফেলে আসা দেশ, ভিটে মাটি, আপনজন, শান্তিতে চোখ বুঝলাম। এবার তবে চিরনিদ্রা যাব আমার অতি প্রিয় চালতে তলায়। চালতা গাছটা কিন্তু কাটা হয়নি, এখনো আছে, এখনো আছে ওখানে। তো চালতা কেউ নেয় না, ওই পড়ে পড়ে ওখানে থাকে। জেঠিমা যখন বেঁচে ছিলেন চালতা দিয়ে আচার বানাতেন, সেটা আমার মনে আছে। এছাড়াও আরো আরো কিছু লিখেছে? হ্যাঁ, লিখেছি। আমি আমার কবিতা মোট 61টি কবিতা লিখেছি। গতকালই আমি গুনলাম, তার মধ্যে থেকে 110টা আমি একটা কবিতা বই ছাপিয়েছি, পাবলিশ হয়েছে কলকাতা বইমেলায়। বইটার নাম আমি দিয়েছি উষার আলো, আমার মায়ের নামে করেছি, কেন ওনার আলোতেই তো আজ আমি আলোকিত হয়েছি। তো ওই বইটার নাম দিয়েছি আমি উষার আলো। আর এ বাদে আমি 5টা উপন্যাস, ছোট উপন্যাস নিয়ে একটা বই ছাপিয়েছি এবং প্রকাশ হয়েছে পথের সন্ধানে। সেখানে আমি কেন বলছি, সেখানে আমি একটা গল্প শুনেছিলাম যে বাংলাদেশ থেকে আসার সময় নব বিবাহিতা যুবতী এবং বিবাহিত যুবক, মানে স্বামী স্ত্রী দুজনে কিন্তু বর্ডার পার হওয়ার সময় হারিয়ে গেছে। তো বর্ডার পার হওয়ার সময় যেহেতু হারিয়ে যায়, আর ওই ঘোমটা টেনে চলা, যে আগের তো ঘোমটার মাঝখান থেকে উনি দেখতে পারেননি যে ওনার স্বামী কোথায় চলে গেছে। এবার উনি হারিয়ে চলে গেছিলেন উড়িষ্যার কোথাও, হ্যাঁ, এক গ্রুপের সঙ্গে, হ্যাঁ, খোঁজটা অন্যভাবে হয়েছে। আর যিনি স্বামী আর কি, উনি আন্দামানে চলে এসেছেন, দেখেছেন আর তো উপায় নেই, বাংলাদেশে তো আর ফেরত যাওয়া যাবে না। তো উনি এসেছিলেন পোর্ট ব্লেয়ারে, এখানে ওই তিরুর কোনো গ্রামে আর কি, তিরু হারবাটাবাদের গ্রামে ছিলেন। তো এইভাবে কি হয়, ওই মহিলা তখন ওখানে লোকের বাড়িতে কাজ করে, ছোট কারো বাচ্চা মানুষ করে, এইভাবে চলতে চলতে ওই একটা ফ্যামিলির সঙ্গে আন্দামানে চলে আসে। এবং আসার প্রায় 2-3 বছর পর শিবরাত্রিতে শিব পুজো দিতে গিয়ে ওই যাদের বাড়িতে কাজ করতেন ওদের সঙ্গে শিব মন্দিরে গিয়ে ওনার স্বামীর সঙ্গে দেখা হয়। কিন্তু তখন ওনার স্বামী অলরেডি আবার বিয়ে করে তার বাচ্চাদের নিয়ে মন্দিরে, মানে নিজের ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মন্দিরে এসছেন। তো দেখা হয়, দেখা হওয়ার পরে কেউ কথা বলে না, কিন্তু পরে খোঁজ করে ওনার স্বামী, খোঁজার পরে ওরা মিলিত হয়। আর সেই মিলনটাই কতটা দুর্ভাগ্যবশত ছিল, তাই নিয়ে আমি একটা উপন্যাস লিখেছিলাম, যেটা আমি ছাপিয়েছি। আমার এখন মনে নেই, আর উপন্যাসটাও সঙ্গে আমার নেই। তবে ওইখানে ছিল কি যে মানে প্রাণের টান কেমন থাকে, আর এরা কিন্তু মানে জানা নেই শোনা নেই বিয়ে হয়েছে, হয়তো বিয়ের আগে বরকে দেখেওনি আর বড় বউকে দেখেনি, কিন্তু এদের মধ্যে কেমন একটা ভাব ভালোবাসা হয়ে যায়, প্রেমটা এত গভীর হয় যে দেখেন ঠিক মিলিত হয়। এদের মিলন কিন্তু পরে হয়েছিল। সেটাই। পরে পরে অ্যাকসেপ্ট করেছিল? হ্যাঁ, অ্যাকসেপ্ট পরে করেছিল। ওই মহিলা বিয়ে করেনি? না, মহিলা কিন্তু বিয়ে করেনি, উনি স্বামীকে খুঁজে গেছেন যে কোথায় গেল, পাচ্ছি না কেন, জানতে পারছি না, বলতেও পারছে না কাউকে, সেরকম ভাবে কিন্তু আন্দামানে এসে দেখা হয়েছিল। এইভাবে সত্যি সত্যি ঘটনা নিয়েও লিখি, আবার যা কিছু কল্পনা দিয়ে লিখি। যেরকম আমি ছোট একটা গল্প লিখেছিলাম, এক টুকরো কাগজ। কাগজটার মধ্যে এই যে অনেক, আমরা দুর্গাপুজোর সময় সবাই নতুন জামা কাপড় কেনে, কিন্তু কেউ কেউ কিনতে পারে না। গ্রামের মধ্যে বা শহরের মধ্যে যারা অনেক গরিব থাকে,
মায়ের কিন্তু ইচ্ছে হয় কিনে দিতে, কিন্তু কিনতে পারছে না, হয়তো তার বাবা অন্য কাজে চলে গেছে, তাই নিয়েও একটা গল্প লিখেছি এরকম এক টুকরো কাগজের মতো। যে ম্যাডাম, আপনার যে লেখা বইগুলো হুম, সেগুলো প্রকাশিত হয়েছে? হ্যাঁ প্রকাশিত হয়েছে। কোথায় পাওয়া যাবে? আচ্ছা, আমি এটা বলছি, আমি এখানে পোর্টব্লেয়ারের যে স্টেট লাইব্রেরি, সেখানে আমি আমার এই উষার আলোর 23টা কপি দিয়েছি, কেন কি আন্দামানে যত বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে সেই লাইব্রেরিতে দেওয়ার জন্য। আর আমি বই দিয়েছি আমাদের রবীন্দ্র বাংলা বিদ্যালয়ে, যেখানে আমি কাজ করছি সেখানে দিয়েছি। আর তা বাদে লাইব্রেরিতে থাকবে? হ্যাঁ, লাইব্রেরিতে থাকবে। তা বাদে আমি হ্যাবলকের জোনাল লাইব্রেরিতে দিয়েছি, স্কুল লাইব্রেরিতে দিয়েছি, ওখানে আমি ছিলাম তাই। আর পথের সন্ধানে বইটাও আমি দিয়েছি কিন্তু। আর ওইদিকে মেইনল্যান্ডের দিকে যদি কেউ আর খোঁজ করে? মেনল্যান্ডে, হ্যাঁ মেনল্যান্ডে আমার প্রকাশনী রয়েছে, সাতকাহন প্রকাশনী। ওখানে আমি বনময়ূরের পেখম পেলাম, ওখানে লেখা দিই, কবিতা দেই। হৃদয়ের প্রাঙ্গণে, ওখানে আমি কবিতা দিই। হুম। আন্দামানেও দিয়েছি, বাঙালি ক্লাব থেকে যে বই বের করে পুজোর সংখ্যায়, সেখানে লেখা দিয়েছি। আর এখানে আমরা এই যে বঙ্গছায়া, এখানেও লেখা আছে, লেখা দিচ্ছি এরকম আর কি। এইভাবেই আমি লিখতে থাকবো। আর আপনাদের সকলের আশীর্বাদ আর সহযোগিতা থাকলে আমি লেখায় আরো পারদর্শী হব এবং লেখা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সকলে অনেক অনেক ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, এই কামনা করছি। নমস্কার।